সাঁতার জানা থাকলেই কি আপনি পানিতে পুরোপুরি নিরাপদ? আপনি কি নদী বা সমুদ্রের পানিতে নামার সাহস করতে পারবেন? বাস্তবতা বলছে না, আপনি পারবেন না। তার বেশ কিছু কারণ রয়েছে, যেগুলি আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সাম্প্রতিক কিছু দুর্ঘটনা আমাদের সেই কঠিন সত্যতা আবার মনে করিয়ে দিয়েছে। বেড়াতে বা সাঁতার কাটতে গিয়ে পানিতে নেমে অনেক সময় মৃত্যুর ঘটনা ঘটে। কেন মানুষ পানিতে নামলে ডুবে যায়? সাঁতার জানলেও কি এই পানিতে ডোবা থেকে পুরোপুরি নিরাপদ থাকা সম্ভব? কারণ এর আগে বহু দুর্ঘটনায় দেখা গিয়েছে সমুদ্রে বা নদীতে, এমনকি পুকুরে, এমনকি সুইমিং পুলে পানিতে নেমেও অনেক সাঁতার জানা মানুষের মৃত্যু ঘটেছে। বিজ্ঞান বলছে পানিতে ভেসে থাকার একটি প্রাকৃতিক ক্ষমতা আমাদের শরীরে জন্মগতভাবেই থাকে। মাতৃ গর্ভে আমরা তরল পরিবেশে থাকি, তাই এই প্রবৃত্তি তৈরি হয়। কিন্তু জন্মের পর অনুশীলনের অভাবে এই স্বাভাবিক কৌশল ক্রমে কমে যায়। কেউ কেউ পরে সাঁতার শেখেন, আবার অনেকে ভয়, অনীহা বা সুযোগের অভাবে শেখেন না। তবু সাঁতার জানা থাকলেই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে এমনটা ভাবা ভুল। কারণ ডুবে যাওয়ার পেছনে থাকে একাধিক জটিল ও কঠিন সমীকরণ। নদী, খোলা সমুদ্র বা সৈকতে স্রোত সবসময় একই থাকে না। হঠাৎ প্রবল স্রোত শরীরকে নিজের নিয়ন্ত্রণের বাইরে টেনে নিয়ে যেতে পারেন, যেখানে অভিজ্ঞ সাঁতারু দিশেহারা হয়ে পড়েন। বিশেষ করে সমুদ্রের ডিপ কারেন্ট অত্যন্ত বিপজ্জনক। এটি তীর থেকে সোজা গভীর সমুদ্রে পানি টেনে নিয়ে নেয়। বাহিরের চোখে পানির উপরিভাগ শান্ত মনে হলেও নিচে তীব্র টান কাজ করে। অনেকেই ভুল করে স্রোতের বিপরীতে সাঁতার কেটে তীরে ফেরার চেষ্টা করেন, ফলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। অথচ স্রোতের সঙ্গে সমান্তরালভাবে সাঁতার কেটে বের হওয়া সম্ভব। দুর্ঘটনার মুহূর্তে ভয় শরীরের নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কের যুক্তিভিত্তিক ক্ষমতা কমিয়ে দেয়। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় প্যানিক রেসপন্স বা অ্যাকুয়েট স্ট্রেস রেসপন্স। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস অগভীর ও দ্রুত হয়ে যায়, পেশি শক্তি হারায় এবং ব্যক্তি অপ্রয়োজনীয়ভাবে হাত পা নড়াচড়া করতে থাকেন। এটি কগনিটিভ ন্যারোয়িং তৈরি করে, যাতে আতঙ্কের কারণে চিন্তার পরিধি সংকুচিত হয়, ফলে সাঁতার জানা থাকলেও তা প্রয়োগ করা সম্ভব হয় না। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে এবং অতিরিক্ত ক্লান্তির ফলে পেশিতে টান ধরে যায়, এটিকে বলা হয় মাসেল ক্রাম্প। সাধারণত পায়ের পেছনের পেশি, পায়ের পাতা বা উরুতে এটি ঘটে থাকে। এর পেছনে থাকে শরীরের পানি কমে যাওয়া, ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হওয়া, ঠান্ডা পানি বা অতিরিক্ত ক্লান্তি। ক্রাম্প হলে পেশি শক্ত হয়ে যায়, তীব্র ব্যথা শুরু হয় এবং হাত পা ঠিকমতো নড়ে না। এই অবস্থায় সাঁতার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ক্রাম্প হলে আতঙ্কিত না হয়ে নিজেকে ভাসিয়ে রাখা, ধীরে ধীরে পা স্ট্রেচ করা এবং শক্তি বাঁচিয়ে রাখাই নিরাপদ। ঠান্ডা পানিতে শরীর দ্রুত তাপ হারায়, যা হাইপোথার্মিয়া নামে পরিচিত। প্রথম ধাপে ঘটে কোল্ড শক রেসপন্স। হঠাৎ শ্বাস দ্রুত হয়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, পেশির সমন্বয় কমে যায়। দীর্ঘ সময় থাকলে পেশির কার্যক্ষমতা কমে যায়, শরীর ঠিকমতো সাঁতার দিতে পারে না। এটিকে বলা হয় কোল্ড ইনক্যাপাসিটেশন। ঠান্ডা পানিতে দীর্ঘ সময় থাকলে বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা বা অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই ঠান্ডা পানিতে নামার আগে সতর্ক থাকা, হঠাৎ ডুব না দেওয়া এবং সম্ভব হলে লাইফ জ্যাকেট ব্যবহার করা জরুরি। মানুষ স্বাভাবিকভাবে কিছুটা ভেসে থাকতে পারে, কিন্তু বিপদের মুহূর্তে শক্তি দ্রুত কমে যায়। লাইফ জ্যাকেট বা ভাসমান সংযম না থাকলে দীর্ঘ সময় ভেসে থাকা প্রায় অসম্ভব। লাইফ জ্যাকেট থাকলে অজ্ঞান হলেও মুখ পানির ওপর থাকে, শ্বাস নেওয়া সম্ভব হয় এবং পেশি চাপও কমে। তাই নৌভ্রমণ, ফেরি বা সমুদ্রে লাইফ জ্যাকেট ব্যবহারকে কখনোই অবহেলা করা উচিত নয়। সাঁতার জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু খোলা পানিতে বাঁচতে হলে মানসিক শক্তি, সহনশীলতা এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা আরও জরুরি। সব মিলিয়ে বলা যায় সাঁতার শেখা জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, কিন্তু সচেতনতা,
মানসিক স্থিরতা এবং নিরাপত্তা সংযমের ব্যবহার ছাড়া তা একা যথেষ্ট নয়। পানি যেমন জীবন দেয়, তেমনি অসতর্কতাই তা কেড়েও নিতে পারে সেই জীবন। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।